আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিম কোর্টে শেখ হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা হয়েছিল, মৃত্যুদণ্ডের মামলা, হত্যার মামলা, সে সমস্ত মামলা স্থগিত হতে যাচ্ছে। বিএনপির তরফে বিএনপির যে আইনজীবী, তার নাম হচ্ছে আমিনুল ইসলাম, তিনি সুপ্রিম কোর্টে অ্যাপিল করেছেন। মামলার সমস্ত দস্তাবেজ দেখে তার মনে হয়েছে এই মামলার সমস্ত উদ্দেশ্য প্রণোদিতভাবে করা, এবং করেছেন তাজুল ইসলাম। এখন শেখ হাসিনা এই দেশে চলে এসেছিলেন 5 আগস্ট 2024। মামলা দায়ের করা হয়েছে 7 আগস্ট। তিনি দাঁড়িয়ে থেকে হত্যার নির্দেশ দিয়েছেন, তিনি দাঁড়িয়ে থেকে অশান্তির নির্দেশ দিয়েছেন, তিনি দেশকে অস্থির করার নির্দেশ দিয়েছেন, এমনও মামলা দস্তাবেজে রয়েছে। অর্থাৎ শেখ হাসিনাকে যেন তেন প্রকারেণ কাঠগড়ায় তুলে তাকে ফাঁসিতে ঝোলানোর একটা বদ উদ্দেশ্য এই মামলার মধ্যে ফুটে উঠেছে। এখন এই মামলার কাগজপত্র যখন পরীক্ষা টরীক্ষা করা হয়, তখন সেখানে এই সমস্ত ভুল ত্রুটিগুলো একে একে ধরা পড়ে। এই যে আমিনুল ইসলাম, যিনি বিএনপির যিনি আইনজীবী, সুপ্রিম কোর্টের আইনজীবী, তিনি বিএনপির দীর্ঘদিনের আইনজীবী, তিনি খালেদা জিয়ার হয়েও আইনি লড়াই ফড়াই করেছেন। এখন এই যে মামলা টামলা গুলো এখন যেগুলো চলছে, সেগুলো নিয়ে কিন্তু ভারতবর্ষের দুটো বক্তব্য ছিল। এক হচ্ছে যে প্রথম সেটা হচ্ছে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল করতে হবে, তার বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নিতে হবে। 2 হচ্ছে তাকে রাজনৈতিক প্রচার এবং রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার একটা সুবিধাজনক অনুষ্ঠান তৈরি করে দেওয়া। এখন পল কাপুর আপনার দেশে গিয়েছেন, তার আগে তিনি ভারতবর্ষে ছিলেন। পল কাপুরের সঙ্গে ভারতবর্ষের উচ্চ নেতা কারোর সঙ্গে কথা হয়নি। আমাদের ফরেন মিনিস্ট্রির একজন ডেপুটি সেক্রেটারির সঙ্গে তার কথা হয়েছে। মানে ভারতবর্ষ আমেরিকাকে আর অত হাতে গুনছে না, যে এসছে একেবারে জয়শঙ্কর পাশাপাশি সঙ্গে সঙ্গে বসে বললেন, একেবারে হাতে হাত মিলিয়ে বসছেন না। বিক্রম মিশ্রিও বসছেন না। ডেপুটি সেক্রেটারি, তার সঙ্গে আলোচনা হয়, তাকে দিয়ে সমস্ত বলিয়ে দেওয়া হয়েছে। তিনি আরো একটি বার্তা নিয়ে এসেছিলেন ট্রাম্পের পক্ষ থেকে, যে পৃথিবী এখন অশান্ত, এই অশান্ত পৃথিবীতে ভারতবর্ষ যেন দক্ষিণ এশিয়াকে শান্ত রাখে, এবং ভারতবর্ষ কোনো প্রকারেই যেন এই যুদ্ধে অংশগ্রহণ না করে। কারণ আমেরিকা খুব ভালো করে জানে যে দুটো যুদ্ধে প্রমাণিত হয়ে গিয়েছে, একটা হচ্ছে পাকিস্তান যুদ্ধ, একটা হচ্ছে ইরান যুদ্ধ, যে চাইনিজ যে সমস্ত ডিফেন্স আছে এবং আমেরিকান যে সমস্ত ডিফেন্স এডি সিস্টেম আছে, মিসাইল ফিসাইল আছে, সেগুলো কিন্তু কাজের কাজ নয়। আমেরিকা বা চায়নার তো ব্যান্ড বেজে গেছে, চায়না আর কোথাও কিছু বিক্রি করতে পারবে না। দুটো দেশে তার ব্যান্ড বেজে গেছে একবার, একটা হচ্ছে ইরান আর হচ্ছে পাকিস্তান। ইরানের ব্যান্ড বাজিয়েছে হচ্ছে নেতানিয়াহু, আর পাকিস্তানের ব্যান্ড বাজিয়েছে ভারত। ফলে চায়নার আর ইকুইপমেন্ট মানে অস্ত্র আর বিক্রি টিক্রি হবে না, চায়নার মাথায় হাত, এবারে আর কেউ কিনবে না। এখন এই ভারত পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ করেছিল না, ভারত 40% তার যা ক্যাপাসিটি আছে, অস্ত্রের ভান্ডারের যে ক্যাপাসিটি, তার মাত্র 40% ব্যবহার করেছিল। আর ইসরায়েল
ফুল ফ্লেজেডলি চালাচ্ছে, তার সর্বশক্তি দিয়ে ইরান মারছে। ইরানের যা সর্বশক্তি আছে সেই সর্বশক্তি দিয়ে ইসরায়েলকে মারছে, মানে মধ্যপ্রাচ্যকে মারছে। তাহলে ভারত যদি 40% শক্তি যদি দেখায়, 60% শক্তি যদি লুকিয়ে রাখে, তাহলে সেই 60%টা কত মারাত্মক হতে পারে সেটা কিন্তু আর কেউ না হোক মালিক কিন্তু বুঝতে পারছেন। ফলে মালিক এখন তলায় তলায় এখন ভারতবর্ষের সঙ্গে একটা নেগোসিয়েশনের রাস্তা তৈরি হচ্ছেন। এই যে এতদিন ধরে বলা হচ্ছিল রাশিয়া থেকে আপনারা তেল নেবেন না, আপনারা তেল নেবেন না, 200% ট্যারিফ, 500% ট্যারিফ, এখন কিন্তু আর ট্যারিফের গল্প নেই। এখন বলছেন যে না, দুনিয়ার যা অবস্থা এখন তেলের দাম তো বাড়বে, আপনারা যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আপনারা তেল নেবেন। বার্তাবাহককে পল কাপুর। এখন আপনারা প্রশ্ন করতেই পারেন যে আমি এই ঘটনা জানলাম কি করে। সবই কিন্তু আস্তে আস্তে কূটনৈতিক মহল থেকে জানা যায়, হয়তো দুদিন সময় লাগে। এই ঘটনা ঘটেছে দুদিন আগে, আমি আজকে জানতে পেরেছি, তাই আমি আপনাদের সামনে বললাম। আর শেখ হাসিনার ব্যাপারে যে কথা হয়েছে সেটা তো পরিষ্কার। এর মধ্যে তারেক রহমানের সঙ্গে এর একটা মিটিং হয়েছে, পল কাপুরের সৌজন্য সাক্ষাৎকার বলা যেতে পারে। আজকে একটা ভোজ সভা আছে। ইন্টারেস্টিংলি এই ভোজ সভায় ডেকে পাঠানো হয়েছে কাকে জানেন? আসিফ নজরুলকে। আপনাদের বিশ্বাস করতে হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটাই সত্যি, আপনাদের কাগজেও পরে বেরোবে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে। আসিফ নজরুলকে ডেকে পাঠানো হলো কেন? আসিফ নজরুলকে ডেকে পাঠানো হয়েছে এই কারণে, বিএনপি নেতাদের সামনে তাকে পরিষ্কার বলে দেওয়া হবে যে সমস্ত ভারত বিরোধী কর্মকাণ্ড আপনি করে গিয়েছেন এই 18 মাসে, সেটা হচ্ছে পেহেলগাঁওয়ে অ্যাটাক থেকে শুরু করে আর লস্করে তৈবার 4টে সন্ত্রাসবাদী এনে তার সঙ্গে ফটো সেশন করা, কোনো কিছুই বাদ রাখেননি। ভারত বিদ্বেষী, চরম ভারত বিদ্বেষী কথাবার্তা, এটা ভারত বরদাস্ত করবে না। এবং আমি আজকে বলবো না, কিন্তু খুব শিগগিরই দেখবেন আসিফ নজরুলের কপালে খুব বড় দুর্গতি নেমে আসছে, খুব বড় দুর্গতি নেমে আসছে। এখন ভারত একটা ফিলার পাঠিয়েছে তারেক রহমানকে। যদি সুসম্পর্ক থাকে ভারতের সঙ্গে, তাহলে ইউএস এর সঙ্গে যে ট্যারিফ নিয়ে যে গন্ডগোলটা চলছে এবং চুক্তি নিয়ে যে গন্ডগোলটা চলছে, সেই গন্ডগোলটা সম্পর্কে ভারত কিন্তু মাথা গলিয়ে একটা সাম্যতা আনতে পারে এবং একটা সমঝোতায় আনতে পারে। আর তা যদি না করেন, তাহলে আপনার পাটা আপনি লেজে কাটবেন না মাথায় কাটবেন আপনি বুঝে নেবেন। তাছাড়া আপনাদের কাছে টাকাও নেই যে টাকা দিয়ে আপনারা দেশ চালাবেন। আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম যে ভারতের কথা, ভারত এই অবস্থা থেকে বাঁচাতে পারে একমাত্র ভারত এবং একমাত্র ভারত। আজকে আমার কথা কিন্তু প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। আপনারা ওয়েট করুন। এই শেখ হাসিনার ব্যাপারটি নিয়ে যেটা বললাম, মামলা স্থগিত হতে যাচ্ছে, এটাও বেরোবে কাগজে আপনাদের। আসিফ নজরুলের ব্যাপারটাও আপনাদের কাগজে বেরোবে, এবং ভারত যে অফারটা দিয়েছে সেটাও কাগজে বেরোবে। কোনোটাই কিন্তু আমি আগে বলে দিই, 2-4 দিন বাদে আপনাদের কাগজে বেরোয়, তখন আপনারা ভুলে যান যে আমি কি বলেছি। তো যাই হোক, এখন আপনারা যারা বহুত দিন অপেক্ষা করছিলেন যে শেখ হাসিনার মামলা কবে উঠবে, তিনি দেশে কবে ফিরবেন, সেই সম্পর্কিত ছোট তথ্য আপনাকে দিলাম।
কিন্তু পল কাপুরের সঙ্গে শেখ হাসিনার কি কথা হয়েছে আপনাদের এই বাঙ্গু মুমিনদের জন্য, আমি সেগুলো আপনাদেরকে আর বলবো না। আপনাদের ওগুলো অজানাই থাক। আপনারা কিছু অজান্তে কিছু কাজকর্ম দেখুন, আপনাদের বলে কোনো লাভ নেই। আপনারা হলেন এটি অশিক্ষিত, ওই মুমিনদের কথা বলছি, অশিক্ষিত জাতি, কুশিক্ষায় অশিক্ষা জাতি। তাদের জন্য বলে আমি আমার সময় নষ্ট করব না। যাদের দেখার তারা দেখবেন, যাদের দেখার নয় তারা দেখবেন না। এবার আপনাদের যা ইচ্ছা, গুজববাজ বলুন আর গাঁজাবাজ বলুন, যা বলুন বলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং কাগজের দিকে নজর রাখবেন যে 3টে পয়েন্ট বললাম, এই 3টে পয়েন্ট 3-4 দিনের মধ্যে আসে কিনা। ধন্যবাদ। সেক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে যদি একটা অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি না হয়, যেখানে আওয়ামী লীগ অবাধে রাজনীতিতে অংশ নিতে পারবে, তাহলে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে যে ইসলামী চরমপন্থী গোষ্ঠীর উত্থান হয়েছে, যাকে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টাকারী রাজনৈতিক পক্ষ বলে মনে করেন, সেই পক্ষটির যে উত্থান হয়েছে, সেই উত্থান ঠেকানোর কোনো উপায় থাকবে না, তাদের আরো বিকাশ ঘটবে। বাংলাদেশ সহ এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসনের সবচেয়ে শীর্ষ কর্মকর্তা পল কাপুর এখন ঢাকা সফর করছেন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর ঢাকায় এসেছেন দিল্লি হয়ে, এবং ঢাকায় এসে তিনি পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে তিনি এক কথায় বলেছেন বৈঠক ভালো হয়েছে। এছাড়া সে বৈঠক নিয়ে আর বিস্তারিত এখনো কিছু জানা যায়নি। তবে পররাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে তার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের করা বাণিজ্য চুক্তি নিয়ে যেমন আলাপ হয়েছে, তেমনি জিসোমিয়া এবং আকসা দুটো সামরিক চুক্তি নিয়ে আলাপ হওয়ার কথা রয়েছে বলে বিভিন্ন কর্মকর্তাদের সূত্রে এর আগেই জানা গিয়েছিল। মানে পররাষ্ট্রমন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে পল কাপুরের বৈঠকটা যে ভালো হবে তাতে আসলে বিশেষ বিস্ময়ের কিছু নাই। সেটাই স্বাভাবিক, কারণ পল কাপুর যা যা চান সে বিষয়টা আগেই আমাদের পররাষ্ট্রমন্ত্রী, যখন তিনি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, সে সময়ে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের যে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করে এসেছেন, সম্পাদন করে এসেছেন, তাতেই পরিষ্কারভাবে লিপিবদ্ধ আছে। পল কাপুর অবশ্য শুধু বাণিজ্য নিয়ে আলাপ করতে ঢাকায় আসেন নাই, তার এই সফরের বা তার যা কর্মপরিধি, তার এই পদের মানে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে তার একটা গুরুত্বপূর্ণ কাজ তো অবশ্যই মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বৃদ্ধি, কিন্তু তার পাশাপাশি তিনি আঞ্চলিক নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক কৌশল নির্ধারণেও ট্রাম্প প্রশাসনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কাজেই বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনীতি, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক, ভূরাজনৈতিকভাবে বাংলাদেশের কৌশল নির্ধারণে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায়, সেসব ব্যাপারেও পল কাপুরের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বটে। বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত হচ্ছিল পল কাপুরের সফরটি নিয়ে এ কারণে যে এই যে ট্রাম্প প্রশাসনের একজন শীর্ষ কর্মকর্তা সরকার নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো ঢাকা সফরে এলেন, তখন তিনি বাংলাদেশের রাজনীতিকে অন্তর্ভুক্তিমূলক করবার বিষয়ে কি মত দেন, বাংলাদেশের কোন কোন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করেন, এসব বিষয়গুলো সবচেয়ে বেশি মনোযোগ পাচ্ছিল বাংলাদেশে। কারণ বাণিজ্য চুক্তির ব্যাপারটার একরকম ফয়সালা হয়ে গেছে ইউনূস আমলে। সেখানে খলিলুর রহমান ইউনূস সরকার এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রকে যে পরিমাণ সুযোগ সুবিধা দেওয়ার এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গম থেকে জ্বালানি তেল থেকে তুলা সবকিছু কিনবার যে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন এবং সামরিক অস্ত্রশস্ত্র ক্রয় বাড়ানোর যে অঙ্গীকার করে এসেছেন, তাতে বাণিজ্য বাড়ানোর দিক থেকে যে মার্কিন যুক্তরাষ্ট্রের এই মুহূর্তে কোনো শঙ্কা নেই, সেটা জেনে বুঝেই মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপি সরকারকে ক্ষমতায় আনতে সমর্থন দিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অত্যন্ত শীর্ষস্থানীয় বাণিজ্য কর্মকর্তা জেমিসন গ্রিয়ার নির্বাচনের আগে এমনকি ভার্চুয়াল বৈঠকে তারেক রহমান, শফিকুর রহমান এদের সঙ্গে আলাপও করে নিয়েছিলেন। আর মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে
পরামর্শেই খলিলুর রহমান যে পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন, যাতে বিনা বিঘ্নে কোনো অসুবিধা ছাড়া ইউনূস আমলের বাণিজ্য চুক্তিটা নতুন সরকার পালন করে ফেলে, সে কারণেই যে খলিলুর রহমানকে পররাষ্ট্রমন্ত্রী পদে বসাতে হয়েছে সেটা বুঝতেও আসলে বিরাট বিশেষজ্ঞ হবার কোনো প্রয়োজন নাই। কাজেই পল কাপুরের এই সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গুরুতর যে আলাপটা হয়ে দাঁড়িয়েছে এখন তারেক রহমানের সরকারের সঙ্গে, তার সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠকের সময় এবং পরবর্তীতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তার বৈঠকের সময়, যেগুলো অনুষ্ঠিত হবে আগামীকালকে, সেটা হচ্ছে এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায় বাংলাদেশের রাজনীতিটাকে, বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক পরিবেশটাকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে বড় মিত্র বলে মনে করে যে দেশকে, অর্থাৎ ভারত, সে দেশ কিভাবে দেখতে চায়। মানে দিল্লি থেকে যখন পল কাপুর এসেছেন ঢাকায়, তখন দিল্লিতে তিনি স্পষ্টভাবে এই বার্তা দিয়ে এসেছেন সংবাদ মাধ্যমের সামনে যে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে এই পুরো অঞ্চলে, ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের ডমিনেন্স, চীনের আধিপত্য কমানোর একমাত্র উপায় একটা স্ট্রং ইন্ডিয়া, এবং এই যে একটা শক্তিশালী ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের এই অঞ্চলের নিরাপত্তা কৌশলের একেবারে কেন্দ্রে অবস্থান করছেন, এ কথাটা যে পল কাপুর ওখানে গিয়ে বলে এলেন এবং সে বার্তা নিয়ে যে তিনি ঢাকায় এলেন, তার ফলে বাংলাদেশে মূলত যে দুটো বার্তা স্পষ্টভাবে তারেক রহমান সরকারকে আবার মনে করিয়ে দিতে চায় ট্রাম্প প্রশাসন, তার একটি হচ্ছে ভারতের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতেই হবে, মানে শুধুমাত্র চীনের সঙ্গে মাখামাখি বন্ধ করতে হবে তাই মার্কিন যুক্তরাষ্ট্রের বার্তা নয়। এ অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে ভারত তাদের সবচেয়ে বড় কৌশলগত মিত্র এই অঞ্চলের নিরাপত্তা রক্ষায়, এবং ভারতের সঙ্গে তাই সুসম্পর্ক রক্ষা করা এই অঞ্চলের সকল দেশের জন্য প্রয়োজনীয় বলে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা একটা গুরুত্বপূর্ণ বার্তা। কাজেই তারেক রহমান সরকারকে খুব শিগগিরই ওই দিকে, সম্পর্ক উন্নয়নের দিকে আরো বেশি অগ্রগামী হতে হবে, আরো বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে, অগ্রসর হতে হবে এবং সক্রিয় হতে হবে। অন্যদিকে আরেকটি যে বার্তা ভারতের তরফে ভারত দিয়ে আসছে দীর্ঘ সময় ধরে মার্কিন যুক্তরাষ্ট্রকে এবং বাংলাদেশকে, এমনকি জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ভারতের অজিত দোভাল বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে ডেকে 2025-এর নভেম্বর থেকে একবার ভারতে একবার দোহায় নিয়ে একই কথা বলেছেন। আর পল কাপুর এই ফেব্রুয়ারির নির্বাচনের কয়েক সপ্তাহ আগে ওয়াশিংটনে ডেকে বলেছিলেন সেটা হচ্ছে এই অঞ্চলে আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় বাংলাদেশে জঙ্গিবাদের বিকাশ হতে না দেওয়া, বাংলাদেশে ইসলামী চরমপন্থার বিকাশ, উগ্রবাদের বিকাশ হতে না দেওয়া এই সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে। এবং সেক্ষেত্রে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে বাংলাদেশে যদি একটা অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি না হয়, যেখানে আওয়ামী লীগ অবাধে রাজনীতিতে অংশ নিতে পারবে, তাহলে বাংলাদেশে 2024-এর আগস্টের পর থেকে যে ইসলামী চরমপন্থী গোষ্ঠীর উত্থান হয়েছে, যাকে কিনা মার্কিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টাকারী রাজনৈতিক পক্ষ বলে মনে করেন, সেই পক্ষটির যে উত্থান হয়েছে সেই উত্থান ঠেকানোর কোনো উপায় থাকবে না, তাদের আরো বিকাশ ঘটবে এবং এই বিকাশ একটা অস্বাভাবিক বিকাশ আওয়ামী লীগকে রাজনীতি করতে না দেওয়ার মাধ্যমে সৃষ্টি করা হয়েছে বলে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে বলেছে এবং এই অস্বাভাবিকতার অবসান চায় বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র। পল কাপুরের তরফে ভূরাজনৈতিকভাবে আঞ্চলিক নিরাপত্তার দিক থেকে এই বার্তাটা অত্যন্ত
গুরুত্বের সঙ্গে বাংলাদেশের এই শীর্ষ মন্ত্রীদেরকে এবং যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে পল কাপুর দেখা করবেন তাদেরকেও দেওয়া হবে। পল কাপুর এই সহকারী পররাষ্ট্র মন্ত্রীর পদ পাওয়ার আগে থেকেই পুরো সময়টাই একাডেমিক হিসেবে জিহাদ নিয়ে গবেষণা করেছেন, ধর্মীয় উগ্রপন্থার বিকাশ নিয়ে গবেষণা করেছেন এবং পাকিস্তানের সঙ্গেও যে অতি ঘনিষ্ঠতা এই অঞ্চলের যে কোনো দেশের জন্য বিপজ্জনক, কারণ পাকিস্তান জিহাদ রপ্তানি করে এক একটা দেশে আসলে সন্ত্রাসবাদের বিকাশ ঘটাতে চায়, এটা পল কাপুরের প্রধানতম গবেষণার বিষয়। এহেন একজন ব্যক্তিকে, যিনি কিনা শুধুমাত্র ভারতীয় বংশোদ্ভূত নন, যিনি কিনা ভারতপন্থী হিসেবে মার্কিন প্রশাসনে দীর্ঘ সময় ধরে পরিচিত, এহেন ব্যক্তিকে এই অঞ্চলে যে ট্রাম্প প্রশাসন, প্রেসিডেন্ট ট্রাম্প নিয়োগ দিয়েছেন, তাতেই এবার তা স্পষ্ট যে বাংলাদেশের নবনির্বাচিত সরকারকে একদিকে যেমন ভারত বিরোধিতার কট্টর পন্থা থেকে সরে আসতে হবে, তেমনি ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের পরামর্শ গ্রহণ করে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ খুব দ্রুত তৈরি করতে হবে। পল কাপুর আগামীকালকে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন তার মধ্যে মার্কিন দূতাবাসে কিংবা মার্কিন রাষ্ট্রদূতের বাড়িতে, এমনকি আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে তার এক বৈঠকের কথাও জোরদার ভাবে শোনা যাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাসের তরফে। সে বৈঠকে ভার্চুয়ালি শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় অংশ নিতে পারেন এমন খবরও পাওয়া যাচ্ছে। পল কাপুরের আগের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু বাংলাদেশে আসা মাত্র যেমন বাংলাদেশে বিরোধী রাজনৈতিক শিবিরের জন্য, মানে তখনকার বিএনপি জামায়াতের মতো রাজনৈতিক দলগুলোর জন্য একটা ইতিবাচক পরিবেশ সাথে সাথে সৃষ্টি করতে পারেন নাই, তেমনি তারেক রহমান জানেন যে পল কাপুর সফর করা মাত্রই হয়তো রাজনৈতিক পরিবেশ পাল্টে ফেলতে হবে না, তবে মার্কিন যুক্তরাষ্ট্র রাজনৈতিক পরিবেশটাকে অন্তর্ভুক্তিমূলক করে তুলতে তার এবং তার সরকারের ওপর চাপ অব্যাহত রাখবে ভারতও।